পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বোঝাচ্ছে ব্যবসায়ীদের, অভিযোগ মেয়রের। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে এটাই সত্য কথা যে মহানগর বিএনপির একজন নেতা এই বিভ্রান্তিটুকু ছড়িয়েছিলেন। আমরা এসে এই বিভ্রান্তিটা নিরসন করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়েই নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর। নদী প্রশস্ত না করে প্রকল্প করলে হবে নতুন দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষি জমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ গুরুত্ব। প্রথম সংবাদ সম্মেলনে উত্তরের নবনির্বাচিত মেয়র। আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরানো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং দখল ও দূষণমুক্ত হওয়ায় স্বরূপে ফিরছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। অভিযানের দ্বিতীয় দিনে বাধার মুখে পড়ল রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে গঠিত সরকারি টাস্কফোর্স। পুরান ঢাকার বকশীবাজারে কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে হট্টগোল বাঁধে কমিটির সদস্যদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র সাঈদ খোকন বলেন, একটি মহল ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। শনিবার ছিল অভিযানের দ্বিতীয় দিন। অভিযান শুরু হতে না হতেই বকশীবাজারে বিক্ষোভের মুখে পড়েন কর্মকর্তারা। বাসার নিচে রাসায়নিকের গুদাম ও কারখানার সন্ধান পেয়ে সেবা সংস্থার লাইন কাটতে গেলে ধাওয়া দেয় ব্যবসায়ীরা। ধাওয়া খেয়ে সেখান থেকে ফিরে আসেন সরকারি কমিটি। খবর পেয়ে সেখানে ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বকশীবাজারে ঢোকেন সাঈদ খোকন। বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে সে সময় একটা বাধার সম্মুখীন হয়। বিভ্রান্তি ছড়ানোর মূল যে লোক, সে মহানগর বিএনপির একজন নেতা। তিনি জানান, বাসাবাড়ি নয়, কারখানা বা গোডাউনের সেবা সংস্থার সংযোগ কাটা হবে, যদিও তার কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। ঝুঁকি হ্রাস করবার জন্যে ওই কেমিক্যাল গুদাম থেকে আপনার ইউটিলিটি কানেকশনগুলো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। কথাটা সঠিক নয়। সংযোগ বিচ্ছিন্ন মেয়র সাহেব থাকাকালীন অবস্থায়ও কাটা হচ্ছে। সকালে বাসাবাড়ি লাইন কাটছে, আপনি কি বলেন? আপনার সকালে ছিলেন না? এর আগে সকালে টাস্কফোর্সের একটি দল যায় আরমানেটোলায়। সেখানে উপরে বাসাবাড়ি থাকলেও নিচে গড়ে তোলা হয়েছে কেমিক্যালের মার্কেট। শুধু তাই নয়, অভিযানের খবর পেয়ে বেসমেন্টের গোডাউনগুলো তালা দিয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। যে কোনো কেমিক্যাল আগুনের সংস্পর্শে, নেকেট ফ্লেমের সংস্পর্শে এবং ইলেকট্রিকের আসলে পরে এটা বিভৎসত রূপ পাবে। তো আমরা এগুলো দেখছি, যেখানে অতি দাহ্য পদার্থ, প্লাস্টিক বা এই জাতীয় কেমিক্যালের কারখানা আমরা পেয়েছি এবং সেগুলোর আমরা ইউটিলিটি সংযোগগুলো বিচ্ছিন্ন করেছি। আর এই অভিযান চলমান থাকবে। অপর একটি দল শহীদনগরে গিয়ে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে অভিযানের বিষয়ে নানা অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। ঋণগ্রস্ত হয়ে দোকান কিনলাম, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। কেরানীগঞ্জে নিয়ে যেতে বলতেছেন, ওইখানের লোক আন্দোলন করতেছে, ওনারা বলতেছে আমরা এখানে কেমিক্যালের গোডাউন রাখতে দিব না। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটি। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে নতুন প্রকল্প করলে তা হবে নদী দখলের শামিল।
মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে 1 মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। 2-1 জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেওয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটির তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পতে 6টা এক্সকাভেটর ধরা আছে। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়েই শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে তো নদী যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তা নয়তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে স্বল্প খরচে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 59তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণের সময় কৃষি জমি ও জলাধার যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দেশে পেশাদার প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 70 বছরেরও বেশি বয়সী এই সংগঠনের 59তম সম্মেলন শনিবার বিকেলে রাজধানীর রমনায় এর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর যখন প্রধানমন্ত্রী তার বক্তব্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকার কথা স্মরণ করেন। বলেন, স্বাধীনতার পর এগিয়ে যাবার যে পরিক্রমা শুরু হয়েছিল তা থেমে গিয়েছিল 75-এর ঘৃণিত হত্যাকাণ্ডে। জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজি, অন্য কোনো কিছুতে পারদর্শিতা অর্জন না করতে পারলেও বাংলাদেশে একই দিনে 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, আমরা বিরোধী দলে ছিলাম, আমাদের দুইজন সংসদ সদস্যকে হত্যা করা, আমরাও বারবার মৃত্যুর মুখে গ্রেনেড হামলা শিকার। এই কাজগুলি করতে বেশি দেখলাম এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া এবং দেশে একটা দুঃশাসন কায়েম হলো। এগিয়ে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রকৌশলীদের গবেষণা উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর কোনো জলাধার ও ফসলি জমি নষ্ট করা যাবে না নির্দেশ দেন তিনি। আমাদের যেমন কৃষি জমি, অন্তত যেটা 3 ফসলি জমি, সেগুলি যেন কোনো মতে নষ্ট না হয়। নদীকে বাঁচাতে হবে, খাল বিল বাঁচাতে হবে, জলাধারগুলি বাঁচাতে হবে। তাছাড়া যে কোনো একটা পরিকল্পনার সাথে একটা জলাধার, এটা যেন পরিবেশটাও সুন্দর রাখে, জায়গাটাও একটু মনোরম হয়, আবার যে কোনো দুর্ঘটনার সময় কাজে লাগে। যেমন একটা আগুন লাগলে পানির প্রয়োজন হয়। নিজ পেশায় কৃতিত্বপূর্ণ অবদান রাখা প্রকৌশলীদের হাতে আইবি স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আধুনিকায়নে 3 ধাপে কাজ হবে জানিয়ে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি। দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লাবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র।
যানজট আর জলাবদ্ধতায় জর্জরিত রাজধানী ঢাকা। আছে বিশৃঙ্খল পরিবহন আর দূষণ সহ নানা সমস্যা। এসব সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু তার মৃত্যুতে থেমে যায় সব প্রকল্প বাস্তবায়ন। উপনির্বাচনে বিজয়ের পর শনিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। উত্তরার বাংলাদেশ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, প্রয়াত মেয়রের রেখে যাওয়া পরিকল্পনা বাস্তবায়নই হবে তার প্রথম কাজ। সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। ঢাকাকে পরিবেশ বান্ধব ও আলোকিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। দেন ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার ঘোষণা। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ফুটপাথ নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া, এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। 3 ধাপে রাজধানীর উন্নয়নে কাজ করবেন বলেও জানান নতুন এ নগর অভিভাবক। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ একটি পক্ষ বিতর্কিত করার চেষ্টা করছে দাবি সংগঠনটির। লিখিত অভিযোগ চায় প্রশাসন। এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরানো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরানো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপন করতে এরই মধ্যে 1200 কোটি টাকার প্রকল্প নিয়েছে জ্বালানি বিভাগ। সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের কার্যকর ফল পেতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি, আর মাথায় রাখতে হবে ঝুঁকির বিষয়টিও। দেবাশিস রায়ের রিপোর্ট। রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম এই মেগা সিটিতে প্রায় 28 লাখ সংযোগ রয়েছে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস দিয়ে দৈনন্দিন গৃহস্থালির জ্বালানি চাহিদা মেটানোর জন্য। কিন্তু পাইপলাইনের জটিলতায় অনেক সময়েই যেমন চুলায় ঠিকঠাক গ্যাস মেলে না, তেমনি পাইপলাইনে লিকেজের কারণে হুটহাট ঘটছে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা। ত্রুটি সারাতে বন্ধ রাখতে হয় সড়কের যান চলাচল পর্যন্ত। রাজধানী ঢাকায় আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয় 1968 সালে। মুক্তিযুদ্ধ শেষে 75 পরবর্তী সময়ে ব্যাপক হারে সংযোগ বাড়তে থাকে ঢাকা মহানগরীতে। তিতাসের হিসেব বলছে, বিপুল পরিমাণ চাহিদার বিপরীতে বাড়ানো হয়নি পাইপলাইনের সক্ষমতা। কম বেশি 150টি জোন রয়েছে, যেসব এলাকায় স্বল্প চাপের ভোগান্তি প্রায় বছর জুড়েই। গ্যাস বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে এবার পুরনো পাইপলাইন সরিয়ে নতুন করে পাইপ স্থাপনের বড় প্রকল্প নিয়েছে সরকার। শনিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 1200 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে নিশ্চিত হবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ। এটা আগামী 3 বছরের প্রকল্প। আমরা ঢাকা শহর শেষ করতে চাই, তাহলে আমরা একদম প্রপার আইডেন্টিফাই করতে পারবো, পুরোনো লাইনগুলি সরাই দিয়ে নতুন লাইন দিব। কারণ আমরা যা দেখছি যে ঢাকায় যে গ্যাস নিয়ে আসতেছে, এই অধিকাংশ গ্যাসের হদিস পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আমাদের বিল ফেরেজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অবৈধ লাইন হতে পারে, লিক হতে পারে। তবে সরকারের এই উদ্যোগকে কার্যকর করতে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন নোডে কোন জায়গায় কতখানি প্রেসার দরকার, যাতে করে সব গ্রাহক যেন সমানভাবে ভালো করে, এটা কিন্তু একটা কঠিন বিষয়। এটার জন্য অনেক তথ্য লাগে, অনেক দক্ষতা লাগে। সেটা দিয়ে তারা অ্যানালিসিস করে এই পুরো নেটওয়ার্কটাকে তাদেরকে সাপোর্ট করতে হবে। গ্যাস লাইন একটা ঝুঁকিপূর্ণ জিনিস, এখানে যেন সব রকমের নিরাপত্তার নিশ্চয়তা করে এই লাইনগুলো লে করতে হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির মতো আমদানি করা দামি জ্বালানি ব্যবস্থাপনাগত ত্রুটির কবলে পড়ে যাতে লোকসান না হয়, সেই বিষয়টিও হিসেবে রাখতে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। এইভাবে করে এলএনজি সাপ্লাই খুব কম দেশই দেয়। দেবাশিস রায়, সময় সংবাদ। নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আর গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টায় বিএনপি তৎপর বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য রাখেন তারা। বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনাদের এই নেতিবাচক রাজনীতি পরিহার করুন। গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা যে ষড়যন্ত্র করছেন,
নির্বাচনে না এসে যেভাবে নেতিবাচক রাজনীতির মাধ্যমে সকল কিছু ধ্বংসের যেভাবে ষড়যন্ত্র করছেন, উন্নয়নের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আপনারা করছেন তা থেকে বিরত থাকুন এবং পজিটিভ রাজনীতিতে ফিরে আসুন। পজিটিভ রাজনীতি যদি ফিরে না আসেন, রাজনীতি থেকে ক্রমান্বয়ে একেবারে মুছে যাবে। জনগণকে ভয় পায় বিএনপি, জনগণকে ভয় পায় এই কারণে তারা মার্শালের মধ্য দিয়ে অবৈধভাবে বারবার ক্ষমতা এসছে বলেই তারা আজকে ভোট বর্জন করে জনগণকে আজকে ভয় দেখিয়ে ভোট থেকে বিতরণ রাখার চেষ্টা করছে। ভোট বর্জনের সংস্কৃতি আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমরা কোনোদিন বিশ্বাস করিনি, বরং ভোট আদায় করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আগামী 7ই মার্চ শপথ নেবেন গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি পাঠিয়ে তারা শপথ নেয়ার আগ্রহের কথা জানান। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক দিন হওয়ায় তারা শপথ নিতে চান বলে জানিয়েছেন সুলতান মনসুর ও মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের এই 2 সদস্য জয়ী হওয়ার পর থেকেই শপথ নেয়া না নেয়া নিয়ে সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী কেউ শপথ নেবেন না বলে বারবার গণমাধ্যমে ঘোষণা দিলেও গণফোরাম থেকে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার পক্ষে ছিলেন। রাত 11টার সময় আরও থাকছে। পর্দা উঠল 12তম চিলড্রেন্স ফিল্মস ফেস্টিভ্যালের। ঢাকায় 4টি ভেন্যুতে দেখানো হবে 32টি দেশের 179টি চলচ্চিত্র। ছাত্রলীগের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছে অন্য সংগঠনগুলো। তারা বলছে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই প্রচারণা ও হলে বিরোধী প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে ষড়যন্ত্র করে একটি পক্ষ তাদের বিতর্কিত করার চেষ্টা করছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে এই বিশাল ব্যানার। ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতির পক্ষে সেখানে ভোট চাওয়া হয়। বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়েছে কিছু রঙিন পোস্টারও, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। ছাত্রলীগের বিরুদ্ধে অন্য সংগঠনে রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। রঙিন পোস্টার দেওয়ার সিস্টেম নেই, পোস্টার সাঁটানোর সিস্টেম নেই। সেই পদ্ধতিগুলো যারা অবলম্বন করছে, এসব আইনের যে লঙ্ঘন, সে আইনের লঙ্ঘনকারীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রহণ করবে বলে আমার মনে হয় না। বাড়িতে ফোন দেওয়া হচ্ছে এবং বসে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেটা আচরণবিধির লঙ্ঘন। কিছু কিছু সংগঠন তারা হলের মধ্যে যেও তাদের প্যানেল পরিচিতির লিফলেট দিয়ে দিচ্ছে, অথচ প্রার্থী তালিকা কিন্তু চূড়ান্ত হয় নাই। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে তাগিদ, আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে ছাত্রলীগ বলছে একটা পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের শাস্তির আওতায় আনার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলেছে এই বিষয়ে। আমাদের ছাত্রলীগ সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী সংসদ রয়েছে, সেই প্যানেলকে বিতর্কিত করার জন্য কোনো কুচক্রী মহলে এই কাজ করে থাকতে বলে উনি আমাকে জানিয়েছেন। সুস্পষ্টভাবে ডাকসুর আচরণ বিধিমালায় উল্লেখ আছে, অর্থদণ্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে দায়িত্বের জায়গা থেকে তার প্রার্থিতা বাতিল হতে পারে। উপাচার্যের কাছে নির্বাচনের পরিবেশ নিয়ে লিখিতভাবে নানা অভিযোগ করেছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মা মাছ নিধন বন্ধে চলছে অভিযান। বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন ও মাছ শিকার। এই অবস্থায় ডিম ছাড়ার জন্য মা মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রজাতির শুশুক। সাখাওয়াত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মা মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক। আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদী। নদীটা ঐতিহ্যবাহী বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কারখানা কলকারখানার বর্জ্যগুলো আসে এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণে শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে হালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মা মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য।
এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের ৬০ লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসা জাল বা ঘেরা জাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। ৯৮ কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন ২ কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রেমে প্রেমে আগামীর স্বপ্ন, এই স্লোগানে শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ১ যুগ বয়সী চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন চলবে ৮ই মার্চ পর্যন্ত। এবার রাজধানীর ৪টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী বক্তব্যে উৎসবের ইতিহাস তুলে ধরেন চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম। খুদে পরিচালকদের উৎসাহ দেন তথ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। বিনোদন দেওয়ার পাশাপাশি তাদেরকে চলচ্চিত্রের মাধ্যমে, নানা অনুষ্ঠান মেলার মাধ্যমে আমরা সেই জায়গাটায় কাজ করার অনেক সুযোগ রয়েছে, প্রয়োজন রয়েছে। এসব ছবি দেখে ছোটরা যেমন আনন্দ পাবে, তেমনি বড়রা এর থেকে প্রেরণা লাভ করবেন। সেই জন্যে আমি মনে করি যে এরকম চলচ্চিত্র উৎসবের সত্যি প্রয়োজন আছে। টেলিফোনে কথা বলবো, কথা রিসিভ করবো, আর যখন নাকি কিছু দেখতে হয় আমি ল্যাপটপ খুলে সেখানে আমি আমার কাজটা সেরে নিই। তাহলে তোমরাও পারবে আসলে। কাজেই তুমি যদি স্মার্ট হও, তোমার স্মার্টফোন লাগবে না। যাদের নিয়ে এই উৎসব তারাও জানালেন তাদের উৎসাহের কথা। আমার একটা চলচ্চিত্র আছে, সেটা মার্চে হবে, সেটার নাম আইসক্রিম। All we need to do is reach out for the help. I reached out to people and there were people who just helped me with everything they had. প্রথম ফিল্ম বানিয়েছি, প্রথমবারই সিলেকশন নমিনেশন পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা, হট্টগোল। একটি মহল ভুল বুঝাচ্ছে, অভিযোগ মেয়রের। বুড়িগঙ্গার দখল করা জায়গা নদীকে ফিরিয়ে না দিয়েই নতুন প্রকল্প বিআইডব্লিউটি এর নদী প্রশস্ত না করে উদ্যোগ হবে আবারও দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। স্বল্প খরচে উন্নয়নের উপায় খুঁজতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলন উদ্বোধন। কৃষি জমি ও জলাধার নষ্ট না করার তাগিদ। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ গুরুত্ব। প্রথম সংবাদ সম্মেলনে উত্তরের নবনির্বাচিত মেয়র। আধুনিকায়নে কাজ হবে ৩ ধাপে। এবং এবার রাজধানীর আবাসিক সহ সব ধরনের পুরনো গ্যাস পাইপলাইন পরিবর্তনের সিদ্ধান্ত, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঝুঁকি বিবেচনায় নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।